দেখুন, যে রাজনৈতিক বক্তব্য তা নিয়ে চাপানুতোর, তা নিয়ে আমি তো আমার স্টুডিওতে দলীয় মুখপাত্রদের কাছে আসবো, কিন্তু তার আগে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে সম্পূর্ণ অন্য একটা দিক থেকে আসতে চাইছি। বিশ্বনাথ, সামনের মাসেই রথযাত্রা, বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে, যেখানে কোচবিহারে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন, এমনকি তারপরে একেবারে ব্রিগেডে পর্যন্ত মূল বক্তা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কি প্রয়োজন পড়লো যে রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখতে হচ্ছে? না, বিজেপির তরফে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্যই উনি আজকে এই চিঠিটা দিয়েছে। আমি দিল্লিতে একাধিক জায়গাতে যোগাযোগ করে বুঝবার চেষ্টা করলাম এই চিঠি দেওয়ার পেছনে কি রাজনৈতিক কৌশল থাকতে পারে। কৌশলটা একেবারে তুমি ঠিক ধরেছ, যে রথযাত্রার আগে আবহ তৈরি করা, পরিবর্তনের আবহ তৈরি করবার জন্য কিন্তু প্রধানমন্ত্রী এই চিঠিটা দিয়েছেন। ফলে একটা সুকৌশলে এই চিঠিটা দেওয়ার জন্য একটা কৌশল আছে। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই, যে প্রধানমন্ত্রী এই চিঠি দিতে হতো না, আবেগ ঘন এই চিঠি না দিলেও হতো, যদি প্রধানমন্ত্রী গত 15 বছর শাসন করছেন একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পশ্চিমবাংলায় রাখতেন, অর্থাৎ পশ্চিমবাংলার জন্য যদি একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় মন্ত্রী রাখতেন, প্রধানমন্ত্রী যদি নিজে সিঙ্গুরে দাঁড়িয়ে যদি সত্যি ওই বার্তাটা দিতে পারতেন, উনি পলিটিক্যালি এত ম্যাচিওর মানুষ, ফলে উনি কেন সিঙ্গুরে দাঁড়িয়ে সেই একদম ক্লাইম্যাক্স লাখ লাখ লোকের সামনে সেই একটি কথা বলতে পারলেন না যে আমরা ক্ষমতায় আসলে সিঙ্গুরে কারখানা তৈরি করব? তাহলে মানুষ যুবক যুবতীদের কাছে একটা বার্তা দিত। কেন প্রধানমন্ত্রী 2021-এর যে নির্বাচনের পরে 54 জন বিজেপি কর্মী মারা গেছিলেন, হাজার হাজার বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন, তাদের যে সিবিআই তদন্ত হয়েছিল, সেই তদন্ত সঠিকভাবে উনি যদি অন্ততপক্ষে মানে নিশ্চিত করতে পারতেন, তাহলে আজকে বহু তৃণমূলের নেতা জেলে থাকতো। এবং একই সাথে বলতে চাই, একের পর এক এজেন্সি যখন দুর্নীতির তদন্তগুলো করেছে, তখন প্রধানমন্ত্রী যদি একটু সক্রিয় হতেন যে এই দুর্নীতিগুলোর মাথাগুলোকে যাতে ধরতে পারে, সেই উদ্যোগ কিন্তু তিনি নেননি। ফলে প্রধানমন্ত্রী আজকের এই চিঠি দেওয়ার কোনো দরকারই ছিল না। যদি তিনি তার দলকে যদি গণ আন্দোলনে নামাতে পারতেন, ও 5 বছর ধরে একমাত্র শুভেন্দু অধিকারী বাদ দিয়ে কার্যত বিজেপি শীত ঘুমেছিল, একের পর এক অন্যায় অবিচারের বিরুদ্ধে মাঠে নেমে যে আন্দোলন, সেই আন্দোলন বিজেপি করেনি। দেখুন, আমি বিশ্বনাথ স্যারের কথা শুনে কনভিন্সড প্রধানমন্ত্রীকে ভুল কাজ করেছেন। বিশ্বনাথ স্যারের কাছে পারমিশন নিয়ে চিঠি লেখা উচিত ছিল, এটুকু আমি বুঝতে পারলাম। স্যার এর পরের বার যখন চিঠি লিখবেন আপনি কাইন্ডলি পারমিশনটা দিয়ে দেবেন, কারণ আপনার কথা মতোই তো যাওয়ার হবে। আমি বলছি স্যার, আপনি এত সুন্দর বিশ্লেষণ করলেন, আপনি একবারও বিশ্লেষণে বললেন না যে গত 5 বছরে 3.5 লক্ষ কোটি টাকা কেন্দ্র থেকে এই রাজ্যে বিভিন্ন খাতে বরাদ্দ হয়েছে। সেই টাকাগুলো কিন্তু এই রাজ্যের মানুষের উন্নয়নের জন্য খরচা করেছে। এবং আপনি এটা আপনার বিশ্লেষণে বললেন না যে যতগুলো প্রকল্প আমাদের কেন্দ্রের রয়েছে সবগুলোতে স্টিকার লাগিয়ে নাম বদলে এই রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে চালায়, এটা আপনি একবারও বললেন না। কিন্তু আমি তোমার কাছে আসছি, সেটা হচ্ছে দুটো পার্ট। এখানে একটা বিষয় কর্মসংস্থান এবং অনুপ্রবেশের কথা প্রধানমন্ত্রী বলেছেন। এ তো তৃণমূল বারে বারে বলছে অনুপ্রবেশে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং যদি অনুপ্রবেশ হয়ে থাকে তার দায় বিএসএফ কে নিতে হবে, সেই বিএসএফ হচ্ছে কেন্দ্রের অধীনে পড়ে। আর দ্বিতীয় আর দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান। প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার কথা, এই মুহূর্তে পরিসংখ্যানটা কি? দায়িত্ব কেন্দ্রকে নিতে হবে। একদম পরিসংখ্যান বলে দিচ্ছি, অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টরে প্রত্যেক বছর 2 কোটি করেই চাকরি পায় মানুষ, একদম পরিষ্কার বলছি। ইন স্টার্ক কম্প্যারিজন আপনি রাজ্যের অবস্থা দেখুন, বেকার ভাতার লাইনে দাঁড় করিয়েছে, যেখানে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ডাবল চাকরি দেবেন, উনি এই পরিস্থিতি ক্রিয়েট করতে পারেননি। স্যার মাঝখানে বলবেন না প্লিজ, আমি শুনেছি আপনার কথা। গত 15 বছরে যে 7,000 কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে, স্যার আপনার বিশ্লেষণে একবারে উঠে এলো না। স্যার আপনার বিশ্লেষণে একবারে উঠে এলো না যে এই রাজ্যের পার ক্যাপিটা ইনকাম নামতে নামতে 24-এ চলে গেছে, এইটা আপনার বিশ্লেষণে উঠে এলো না। দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী শেষ করেনি, আমি শেষ করিনি, স্যার তো বললেন আমি শেষ করিনি। আমি বলছি 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং করার জায়গা তারা দেয়নি, টাকা নিয়ে নিয়েছে। এই যে অবস্থা বিশ্বনাথ দ্রুত দেখো, আমি পরিষ্কার করে বলতে চাই, আমি তো এই প্রশ্নটাই রাখছি যে তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচার অত্যাচার নিয়ে বিজেপি রাস্তায় কোথায় ছিল গত 5 বছরে? আমি রাখতে চাইছি কয়টা বন্ধ থেকে একমাত্র বিরোধী ভারতীয় জনতা পার্টি
প্রচারের ভোট নিয়ে গেল। বেশ, বিরোধিতার কথা বলা হচ্ছে, এই চিঠিতে উল্লেখ রয়েছে যে রাজ্যের প্রবল বিরোধিতা এবং অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের জন্য কি পরিমাণে কেন্দ্রীয় সাহায্য নরেন্দ্র মোদী সরকার দিয়েছে তার উল্লেখ রয়েছে। নিঃসন্দেহে তার উত্তর এখানে তৃণমূল মুখপাত্র দেবেন। দেখুন, ভিড় বাসে যাদের যাতায়াত করা অভ্যেস রয়েছে তাদের মাঝে মধ্যেই শুনতে হয় এই কথাটা, দাদা পেছনের দিকে এগিয়ে চলুন। এখন এই চিঠিতে যা রয়েছে তার সারবত্তা হচ্ছে এটাই যে গত 15 বছরের শাসনে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে পেছনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। সেটা অপশাসন হতে পারে, তোষণ হতে পারে, বা কর্মসংস্থানের অভাব। তন্ময় দা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ, কারণ তিনি নিরলস প্রচেষ্টা করে চলেছেন বাংলা এবং বাঙালিদেরকে খুশি করার জন্য। জয় শ্রীরাম থেকে জয় মা তারাতে এসছেন, এরপরে জয় বাংলাও বলবেন, খুব শীঘ্রই আশা রাখি। বিভিন্ন সময় তিনি রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেন, কখনো কালীর ভক্ত সাজার চেষ্টা করছেন, ভালো ব্যাপার। আস্তে আস্তে বাংলাটাকে বোঝার চেষ্টা করছেন। এই বুঝতে বুঝতে 15 বছর কেটে গেছে, আরও 15 বছর কেটে যাবে, বাংলা চিনতে পারবেন না। উনি যে চিঠি লিখেছেন সেই চিঠিটা লেখার আগে মনে রাখা উচিত ছিল যে ভারতবর্ষের যে বেকারত্বের হার সেটা 44 বছরের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবাংলার, তার থেকে 1.5% কমে আছে। উনি সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। উনি বলতে পারতেন যে 2 লক্ষ কোটি টাকা আমরা বাকি রেখেছি, সেই টাকাটা তো বাংলার মানুষের টাকা, তৃণমূলের টাকা নয়। অতএব সরকারটা তৃণমূলের হলেও আসলে বাংলার মানুষকে বঞ্চিত করছি। জল জীবনের মিশনের টাকা আটকে রেখেছি, অর্থাৎ টাকা আটকে রেখে হাতে মেরে এইভাবে বাংলার মন জয় করা যায় না। উনি বলতে পারতেন যে নোটবন্দি থেকে ভোটবন্দি সমস্ত জায়গায় মানুষকে লাইনে দাঁড় করিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছি, বাংলার মানুষ ওই রকমভাবে বোকা মানে তাড়াতাড়ি ওইভাবে বোকা হন এরকমটা নয়। উনি বলতে পারতেন যে 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, গ্যাসের দাম কমে যাবে, সেখান থেকে হচ্ছে ইনফ্লেশন কমে যাবে, ডলার এবং টাকার দামের পার্থক্য কমে আসবে, সমস্ত কিছু যা যা বলেছেন একটা ডবল ডবল চাকরির কথাটাও মনে রাখা দরকার। এই জুমলাবাজি, আমি এইখানে কলতানের কাছে আসবো। এই যে চিঠিটা, এখন এই চিঠিটা কি সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে চিঠি নাকি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, এই প্রশ্নটা অনেকে তুলছেন। তার কারণ গতকাল আপনারা জানবেন যে এআই সামিটে কংগ্রেসের বিক্ষোভের একেবারে সমালোচনা করতে গিয়ে কার্যত তৃণমূলের প্রশংসা করেছেন। কলতানের কাছে আসার আগে কি বলেছেন গতকাল নরেন্দ্র মোদী, দেখুন। और देखिए दिल्ली में जो हुआ, क्या उसमें कोई टीएमसी के लोगों ने पाप किया है? नहीं किया है। डीएमके के लोगों ने पाप किया है? नहीं किया है। बसपा के लोगों ने पाप किया है? नहीं किया है। फारूक अब्दुल्ला जी की पार्टी ने पाप किया है? नहीं किया है। सिर्फ और सिर्फ कांग्रेस के बेलगाम नेता देश को तबाह करने पर तुले हुए हैं। কলতান, উনি থাকতে আর অন্য কাউকে লাগবে না দেশটাকে শেষ করার জন্য, উনি একাই যথেষ্ট। কিন্তু এই যে বিরাট লম্বা চিঠিটা লিখেছেন, তাতে প্রধানমন্ত্রী যে চিঠিটা লিখেছেন তাতে কি অভয়ার ঘটনার তদন্ত কবে শেষ হবে তার কোনো উল্লেখ আছে? সারদা নারদা কয়লা বালি নিয়োগ দুর্নীতি সম্পর্কিত যাবতীয় যে ইডি আর সিবিআই তদন্ত করছে সেই তদন্ত কবে শেষ হবে, দোষীরা কবে শাস্তি পাবে তার খবর আছে? দীর্ঘ সময় ধরে বিজেপির নেতারা পশ্চিম বাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ছে, ইডি সিবিআইকে নিয়ে এসে তদন্ত হবে বলে যে দাবি বাংলার মানুষের কাছে করেছিলেন, তার ফলে অনেক মানুষ ভরসা দিয়ে ভোট দিয়েছিলেন তাদেরকে। আজকে যখন আবার একটা ভোটের আগে চিঠি বেরোচ্ছে, তখন দুর্নীতির তদন্তের সম্পর্কে এক লাইনও লেখা আমরা প্রধানমন্ত্রীর গোটা চিঠিটার মধ্যে পেলাম না। তাহলে আজকে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি নিয়ে বিজেপির এখানকার নেতারা যা বলছেন সেই সম্পর্কিত কোনো তথ্য আমরা পাইনি, যে রোহিঙ্গা কত পাওয়া গেল পশ্চিমবাংলায়, অনুপ্রবেশকারী কত পাওয়া গেল ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কথা আমার পশ্চিমবাংলার নেতারা বলেন, যে হতাশা পশ্চিমবাংলার বিজেপি নেতারা বলছেন যে ইডি সিবিআইয়ের আরও ভালো করে কাজ করা উচিত ছিল, নির্বাচন কমিশনারকে নাকি এলাকায় এসে দেখা উচিত ছিল যে কী সমস্যাটা হচ্ছে, প্রধানমন্ত্রীর চিঠিতে এ রাজ্যের বিজেপি নেতাদের প্রশংসা না হয়ে, এ রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা না বলে হঠাৎ করে তৃণমূলের প্রশংসা কেন করছে? আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসি। একেবারে গতকাল তৃণমূল কোনো পাপ করেনি, তারপরে আজকের চিঠিতে তৃণমূল ওই কার্যত কি কি পাপ করেছে তার তালিকা তুলে ধরা, কোনো মিল আছে বলে মনে হয়? দেখুন, একটা কথা প্রথমেই বলি যে ওনার চিঠিতে উনি লিখেছেন ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতির কথা, কিন্তু চিঠির মাথার উপরে প্রধানমন্ত্রীর চিঠি বলা আছে এবং নিচে বিজেপি সরকার সেটা বলা আছে। নীতির দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যের পরিবর্তন চাইতে পারেন না, কারণ তৃণমূলের সদস্যরাও প্রধানমন্ত্রী, তাদেরও প্রধানমন্ত্রী মমতা নরেন্দ্র দামোদর দাস মোদী। সুতরাং তার ওখানে লেখা উচিত ছিল সংসদীয় নেতা বা ভারতের সংসদীয় নেতা
নরেন্দ্র মোদীজির চিঠি, এটা বলা উচিত ছিল। সেটা না করে উনিও কি ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি করলেন না? কেন প্রধানমন্ত্রীর কথাটা এখানে আসবে? মুখ্যমন্ত্রী কি ভোটের আবেদন করতে পারেন তার দলের পক্ষে? উনি সেটা করেছেন, সেটা কিন্তু কাম্য নয়। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো যে দেখুন, আমার মাঝে মধ্যে মনে হয় পশ্চিমবঙ্গ যেন বইমাত্র সন্তান কেন্দ্রীয় সরকারের। আপনি দেখুন গুজরাটে 3.5 লক্ষ কোটি টাকা দিয়ে হচ্ছে, গত 5 বছর ইনভেস্টমেন্ট হচ্ছে, 8.5 লক্ষ কোটি টাকা আগামী 5 বছরে হবে বলে প্রতিশ্রুতি পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ আসলেই শুধু এই কথাগুলো আসে। এগুলোতে না বারবার করে যারা ইনভেস্ট করতে আসেন আমার মনে হয় তারা কিন্তু অনুৎসাহিত হন। প্রধানমন্ত্রী যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু তারা অনুৎসাহিত হন। উনি উৎসাহব্যঞ্জক কথা সিঙ্গুরেও বলেননি, তার চিঠিতেও বলেননি। এটা আমার দিক থেকে একেবারে আমি বলছি একেবারে রাজনৈতিক চাপানুতর চলতে পারে, কিন্তু আলটিমেটলি রাজ্যবাসীর উপকারটা কিভাবে হবে সেইটা নিয়ে আলোচনাটা সবার আগে হওয়া দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।